চায়ে চুমুক দিয়ে ফেলুদা খবরের কাগজে পাতা উল্টাচ্ছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। ঘড়িতে সকাল 9টা, মানে লালমোহনবাবু উপস্থিত। দরজা খুলতেই চমকে উঠলাম। ভদ্রলোকের মাথায় জটা আর মুখে নকল দাড়ি। কেমন মশাই, বেশ লাগছে না? ঘরে ঢুকেই ফেলুদাকে প্রশ্ন করলেন লালমোহনবাবু। লাগছে তো বেশ, বলল ফেলুদা। তা এরকম ছদ্মবেশের দরকার হলো কেন? লালমোহনবাবু সোফায় বসে হাঁটুর উপর হাত রেখে পা নাড়াতে নাড়াতে বললেন, মানে মেজাজটাই তো আসল রাজা, তাই একটু মনটাকে একটু প্রস্তুত করে নিচ্ছি মশাই। কেন, কিসের প্রস্তুতি আবার? প্রশ্ন করলো ফেলুদা। মানে অনেকদিন ধরেই এই মনটা আমার একটু মা করছে, তাই ভাবলাম যদি এই পুজোর ছুটিতেই একটু তারাপীঠ থেকে ঘুরে আসি তাহলে মন্দ হয় না। আর তাছাড়া আমার তখন কোনো কাজ নেই, আর আপনারও মশাই হাত খালি, তাই চলুন না একটু বেরিয়ে পড়া যাক। সংশয়ের দৃষ্টিতে ফেলুদাকে প্রশ্ন করলেন লালমোহনবাবু। ব্যাপারটা মন্দ বলেননি। আর তাছাড়া দূর ভ্রমণ তো অনেক হলো। বাংলার এত বড় তন্ত্রপীঠ এখনো তো অধরাই থেকে গেল। বেশ, তো বলুন না কবে যাবেন? তো সে একবার ডাইরেক্টরিটা নিয়ে আয় তো, ট্রাভেল এজেন্সিকে একটা ফোন করতে হবে। আমাকে বলল ফেলুদা। দাঁড়ান ফেলুবাবু, মানে আমি সব একটু ব্যবস্থা করিয়ে এসেছি, বললেন লালমোহনবাবু। ও, তাহলে আপনি সব ঠিক করেই এসেছেন? মানে আমি জানতাম মশাই আপনি রাজি হয়ে যাবেন। তা যাত্রা কবে লালমোহন বাবু? ফেলুদা প্রশ্ন করল রহস্য রোমাঞ্চ উপন্যাসিক লালমোহন গাঙ্গুলিকে। আগামী পরশু হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস। ফেলুদা চকিতে বলল, সে কি? তাহলে তো হাতে খুব কম সময় আছে আমাদের। তো সে আজ থেকে গোজগাছ শুরু করে দে। রামপুরহাটে যখন পৌঁছালাম তখন সকাল 10:15। লালমোহনবাবু অটোর লাইন দেখে যেরকম মুখ করে দাঁড়িয়ে আছেন যে মনে হয় পারলে তিনি হেঁটেই তারাপীঠ চলে যান। মশাই, এই হাঁটা দিলে কি খুব খারাপ হয়? লালমোহনবাবু প্রশ্ন করলেন ফেলুদাকে। যেতেই পারেন, তবে দূরত্বটা জেনে নেবেন কিন্তু। আমার মুখে দূরত্বের হিসেব শুনে জটায়ু ভালো মানুষটির মতোই লাইনেই দাঁড়িয়ে গেলেন। হোটেলে যখন পৌঁছালাম তখন বেলা 12টা বেজে গেছে। আমাদের আগে থেকেই হোটেল ঠিক করা ছিল, আর হোটেল খুঁজতেও বিশেষ একটা সময় লাগেনি। হোটেল ম্যানেজারের সঙ্গে ফেলুদা যখন কথা বলছে তখন আমি আর লালমোহনবাবু দেখলাম হোটেলের বাইরে কিছু একটা মানুষের ভিড়। তারা যেন কোনো বিষয়ের ওপর চর্চা করছে। ব্যাপারটা ঠিক লাগলো না আমাদের। হঠাৎ আমাদের চমকে দিয়ে ফেলুদা হোটেল ম্যানেজারকে বলল, কি ব্যাপার ম্যানেজার মশাই, ওখানে অত ভিড় কিসের? হোটেল ম্যানেজার বললেন, আর বলবেন না, এই আমাদের এই তারাপীঠে হনুমান মন্দির আছে, আর সেখানে চুরি হয়ে গেছে প্রায় 300 বছর আগেকার একটি হনুমান সোনার মূর্তি। শোনা যায় এই নাটোরের কোনো রাজবংশে এই মূর্তিটা নাকি মন্দিরে দান করেছে। মানে এই ব্যাপারটা তো তাহলে একটি হিস্টোরিক্যাল চুরি হয়ে গেল, তা কি বলেন মশাই? ফেলুদাকে প্রশ্ন করলেন লালমোহনবাবু। তা পুলিশ কি বলছে? ম্যানেজারকে প্রশ্ন করলো ফেলুদা। মানে পুলিশ তদন্ত করছে, তবে আমার কি মনে হয় জানেন? কি? এর পেছনে কোনো একটা বড় মাথা কাজ করছে। কেন,
আর কিভাবে সেটা বুঝলেন? আসলে মশাই, বেশ কিছুদিন থেকে ওটার ওপর নজর পড়েছিল কিছু মানে কিছু ভদ্রলোকের, বুঝলেন? তা আপনি কি তাদের চেনেন নাকি? ফেলুদা তাকে প্রশ্ন করল। আর তা ঠিক নয়, তবে ওই কানা ঘুষোতে মশাই শোনা যায় তো। একটা ঘর নেওয়া হলো, তবে তিনটে আলাদা নয়। এবারে শুধুমাত্র একটাই ঘর, তাতে তিনটে আলাদা বিছানা। ঘরটা বেশ পরিষ্কার। বেয়ারা মাল রেখে চলে যেতেই লালমোহনবাবু ফেলুদাকে বলল, মশাই, মানে ব্যাপারটা খুব মিস্টেরিয়াস হয়ে যাচ্ছে, আপনি কি বলেন? একবার তলিয়ে দেখতে হচ্ছে লালমোহন বাবু। তা মশাই, কথা কোথা থেকে শুরু করবেন? আপাতত আমাদের ডেস্টিনেশন হনুমান মন্দির, তারপর বাকিটা পরে ভাবা যাবে। তারাপীঠ রোড থেকে বরাবর মিনিট 5 হাঁটলেই দেখা মিলল হনুমান মন্দিরের। ওরে বাস, এ তো মস্ত বড় ব্যাপার মশাই। অবাক হয়ে বললেন লালমোহনবাবু। সত্যি মস্ত। এত বড় হনুমান মূর্তি এর আগে দেখেছি বলে তো মনে হলো না। উচ্চতায় প্রায় 30 ফুট তো হবেই। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, তারাপীঠের মতন জায়গায় এত বড় হনুমান মূর্তি থাকতে পারে, সেটা কল্পনার বাইরে। আমাদের হুঁশ ফিরল ফেলুদার গলা আওয়াজে। নমস্কার ইন্সপেক্টর ভদ্র। দেখলাম একজন পুলিশ ইন্সপেক্টর মন্দিরের সামনে দাঁড়িয়ে পান্ডার সাথে কথা বলছেন। আরে নমস্কার নমস্কার, মিস্টার মিত্তির, কি সৌভাগ্য আমার, তা বহুদিন পর যে। তা এই কেসটা কি আপনি দেখছেন নাকি? প্রশ্ন করলেন ইন্সপেক্টর ভদ্র। না না, একেবারেই না, এবারে শুধু পর্যটক মাত্র। আমার এই দুই বন্ধুদের ইচ্ছাতেই এখানে এলাম আর কি। জটায়ুকে দেখিয়ে বলল ফেলুদা। নমস্কার। বিনয়ের হাসি হেসে বললেন রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি। ফেলুদা বলল, আচ্ছা আলাপ করিয়ে দিই। আমার বন্ধু কাম বিশিষ্ট লেখক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু, আর এ হলো আমার খুড়তুতো ভাই তপেশ। পরিচয় পর্ব মেটার পর ফেলুদা ভদ্রলোককে বলল, কি বুঝলেন, চোরকে কি ধরা গেল নাকি? আরে না মশাই, ধরা তো যায়নি, উপরন্ত চোর কোনো ক্লুও রেখে যায়নি। তাই মন্দিরে পান্ডাদের জিজ্ঞাসাবাদ করছি যদি কিছু ধরা যায়। নিশ্চয়ই শুনেওছেন যে মূর্তিটা চুরি হয়েছে, সেটা যেমন দামি তেমন ওটার একটা ঐতিহাসিক মূল্যও আছে। আর সেটার ভাবনাই একটা কারণ, বুঝলেন মিস্টার মিত্তির। হ্যাঁ, ওই হোটেল ম্যানেজারের কাছে যেটুকু শুনেছি। তবে আমাদের নাকের সামনে দিয়ে চোর চুরি করে নিয়ে চলে যাবে আর আমরা বসে দেখব, সেটা তো মেনে নেওয়া যায় না ইন্সপেক্টর ভদ্র। তাই আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি একটু তলিয়ে দেখতে পারি। না না, আপত্তি কিসের? চোর ধরা পড়াটাই ভীষণ দরকারি। তবে যাই করুন না কেন আমাকে একটু ইনফর্ম করে দেবেন, বললেন ইন্সপেক্টর ভদ্র। পুলিশ চলে যাবার পর আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম। মন্দিরটা রাস্তার পাশেই, আয়তনে ছোট। মন্দিরের প্রবেশদ্বারের বাম পাশে তুলসী গাছ, ডান পাশে সিংহের মস্ত বড় একটা মূর্তি। দরজার বাইরে থেকেই হনুমান মূর্তিটা দেখা যায়। তবে এই হনুমান মূর্তিটা চুরি হয়নি। যতই হোক, এর উচ্চতা যা চোরের পক্ষে চাগিয়ে নিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। যেটা চুরি হয়েছে সেটা থাকতো এই মন্দিরেরই সিন্ধুকে। বড় মূর্তির সামনেই দাঁড়িয়ে রয়েছেন একজন বয়স্ক ভদ্রলোক। কিছুক্ষণ আগেই ইনি পুলিশের সঙ্গে কথা বলছিলেন।
ফেলুদা তাকে লক্ষ্য করে প্রশ্ন করল, নমস্কার। আচ্ছা, আপনি এখানে কত বছর আছেন? আগে বাবু 15 বছর তো হবেই। আপনার নাম? আগে নিমাই চরণ ভট্টাচার্য। বললেন ভদ্রলোক। বেশ, তা সোনার মূর্তি মানে যেটা চুরি গেছে সেটা কোথায় থাকতো? এই মন্দিরেরই সিন্ধুকে থাকতো বাবু। কেন ব্যাংকে রাখা হয়নি কেন? মানে ব্যাংকের লকারে? আগে ব্যাংকের লকারে ছিল, কিন্তু যতবারই সে টাকা ব্যাংকে রাখা হয় ততবারই কিছু না কিছু একটা বিপত্তি ঘটে এখানকার মানুষদের মধ্যে। তবে সেটা কেন তা আমি বলতে পারবো না। তাই তারপর থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় এটা এখানেই রাখা হবে আর কি, তবে লোকচক্ষুর বাইরে। আচ্ছা, বর্তমানে মানে চুরির কিছুদিন আগে থেকে কি কেউ ওটার খোঁজ নিয়েছে নাকি? ইনি মিস্টেরিয়াস ম্যান। দুহাত ফাঁক করে মাথার সামনের দিকে ঝুঁকিয়ে বৃদ্ধকে বললেন জটায়ু। না, তবে চুরির বেশ কিছুদিন আগে থেকে আদিনাথ এখানে মূর্তির কথা জিজ্ঞাসা করতে আসে। আচ্ছা, এই আদিনাথটাকে? এই তারাপীঠেরই একজন মস্ত বড় তান্ত্রিক, বুঝলেন, সবাই খুব সম্মান করে। বুঝলাম। তা উনি থাকেন কোথায়? এই তারাপীঠে মহাশ্মশানের এক নির্জন স্থানে এক কুঁড়ে ঘরে ওনার বাস। মানুষ সেখানে যেতে ভয় পায়, বুঝলে বাবু। আর তাছাড়া তাছাড়া প্রশ্ন করল ফেলুদা। শোনা যায় তন্ত্র সাধনা ছাড়াও বেআইনি কাজের সঙ্গে তার যোগদান আছে। ফেলুদা অবাক হয়ে বলল, তাহলে তো পুলিশ ওকে জিজ্ঞাসা করছে না কেন? ওই যে বাবু, ভয়টা খুব খারাপ জিনিস। শোনা যায় বড় কোনো মানুষের হাত আচড়ে মাথার উপর। বৃদ্ধ এই বলে শেষ করলেন। কথা শেষ হতে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। এবার কি মশাই? জিজ্ঞাসু দৃষ্টিতে ফেলুদাকে প্রশ্ন করলেন লালমোহন বাবু। এবার হোটেল, তারপর খাওয়া, আর তারপর লম্বা ঘুম, আর বিকালে শ্মশান। মানে মশাই? জটায়ু অবাক হয়ে প্রশ্ন করলেন ফেলুদাকে। মানে হলো আদিনাথ, বুঝলেন? তবে শুধু আদিনাথ নয়, তন্ত্র সাধক ব্রহ্মচারী বাবা আদিনাথ। জয় বাবা আদিনাথ। এই বলে মাথায় করজোর করে বললেন লালমোহন বাবু। পোস্তর বড়া, বিউরির ডাল, চিকেন কষা খাওয়ার পর লালমোহন বাবু শটান শুয়ে পড়লেন বিছানার উপর। ফেলুদা একটা চারমিনার ধরিয়ে জানলা দিয়ে শ্মশানের দিকে চেয়ে রইল। ফেলুদার এখন মনের যা অবস্থা ঠিক কেমন তা আমি বেশ বুঝতে পারছি। হঠাৎ আমাদের নীরবতা ভঙ্গ করে লালমোহন বাবু বলে উঠলেন, মানে মশাই, ওই পান্ডার কথা কতটা গ্রহণযোগ্য? মানে উনি যা সব বললেন। ফেলুদা জানলা দিয়ে সিগারেটটা টুসকি দিয়ে ফেলে বলল, দেখুন, যত সমস্যা হচ্ছে কিন্তু ওই শ্মশান থেকে, তাই ওখানে না গেলে কিছু বলা মুশকিল। তবে শুনেছি এখানকার ল্যাংচাগুলো নাকি খুব ভালো। হ্যাঁ, ল্যাংচা? আমি আর লালমোহন বাবু অবাক হয়ে তাকিয়ে থাকলাম ফেলুদার দিকে। বিকেল 5টার সময় আমরা রওনা দিলাম মন্দিরের রাস্তার দিকে। আসলে লালমোহন বাবু প্রথমে মা তারার পুজো দেবেন,
তারপর অন্য কিছু। রাস্তার ধারেই একটা দোকান থেকে পূজা সামগ্রী কিনে নিলেন লালমোহনবাবু। তবে এতক্ষণে তার একটা নতুন জিনিসও লক্ষ্য করলাম। ভদ্রলোক যতই মন্দিরের দিকে এগোচ্ছেন ততই মা তারার নামের বুলি তার মুখে আরো ক্রমশ বেড়ে চলেছে। হোটেল থেকে বেরোবার আগে কলকাতা থেকে কেনা রুদ্রাক্ষের মালাটিও তার গলায় এখন স্থান পেয়েছে। এখন তিনি একেবারে অন্য একটি মানুষ। ফেলুদা হঠাৎ পথ চলতে চলতে বলে উঠল, বুঝলি তো, সে এই স্পেশাল গন্ধটা এখানেও পাওয়া যাচ্ছে। আসলে ফেলুদা আগেই আমাকে বলেছিল সব জায়গার একটা বিশেষ গন্ধ থাকে, যা আমি তোমাদের আগেই বলেছি। এরপরই ফেলুদা বলল, এখানকার গন্ধটা বুঝতে পারলি? ফুল, বেলপাতা, ঘি আর প্যানার গন্ধ। গুড, তবে একটা জিনিস মিস করলি। কি বলো তো ফেলুদা? শ্মশানের মরা পোড়াবার গন্ধ। হ্যাঁ, ঠিক তাই। আর এটার গন্ধই আমি বুঝতে পারছিলাম না। ফেলুদার এই অবজারভেশন ক্ষমতার জন্যই আমাদের খুব গর্ববোধ হয়। মন্দিরের সামনে পৌঁছে ফেলুদা আমাদের পুজো দিয়ে আসতে বলল। আমি আর লালমোহনবাবু মন্দিরের ভেতর চলে গেলাম। যখন বেরোলাম তখন দেখি ফেলুদার সেখানে নেই। প্রায় মিনিট 10 পর সে ফিরল। বললাম, তা কোথায় গেছিলে ফেলুদা? ফেলুদা একটু চারপাশে তাকিয়ে বলল, আদিনাথের খোঁজটা নিয়ে এলাম, এবার ওর কাছে যাবার পালা। তবে হ্যাঁ লালমোহন বাবু, আমরা যাচ্ছি স্রেফ ভক্ত হিসাবে। আশা করি আপনাকে আর নতুন করে কিছু বলতে হবে না। জটায়ু হাত নেড়ে সম্মতি জানালেন। শ্মশানের ভেতর যখন গেলাম তখন জটায়ুর ওই সাহসিকতা কোথায় যেন হারিয়ে গেছে। ভদ্রলোক আমার হাত চেপে ধরে এগিয়ে চলেছেন আর জয় মা তারা, জয় মা তারা বলে চলেছেন। ফেলুদা আমাদের সামনে ঝোপঝাড় সরিয়ে এগিয়ে চলেছে। জায়গাটা তেমনই ভয়ঙ্কর হয়ে উঠছে আস্তে আস্তে। শ্মশানের এক পাশে মরা পোড়ানো হচ্ছে আর অন্য পাশে সাধুরা সব যজ্ঞ করতে ব্যস্ত। ইতিমধ্যে সন্দেহ হয়ে এসছে, তাই শ্মশানটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমরা যে দিকটা যাচ্ছি সেই দিকে লোক সংখ্যা ক্রমেই আসছে। তাই অন্ধকার, নিস্তব্ধতা আমার মোটেই ভালো লাগছে না। লালমোহনবাবু কাঁপা গলায় ফেলুদাকে বললেন, মানে মশাই, আপনার এটা সঙ্গে এনেছেন তো? বলতে ফেলুদার কোল্ড রিভলভারের কথা বলছেন সেটা বুঝতে পারলাম। ফেলুদা মাথা নেড়ে না বলে দিল, আর সঙ্গে সঙ্গে লালমোহনবাবু আমার হাতটা আরো শক্ত করে চেপে ধরলেন। যখন আদিনাথের কুটিরের সামনে গিয়ে পৌঁছালাম দেখলাম কিছু লোকজন তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন। লোকগুলি যে ওনার ভক্ত সেটা বুঝতে কোনো অসুবিধা হলো না। আমরা যাকে দেখলাম তিনি সাধারণ সাধু ছাড়া আর অন্য কিছু বলা চলে না। ওনার মাথায় জটা, গায়ে কালো পোশাক আর গাল ভর্তি দাড়ি। ফেলুদার কথায় টিপিক্যাল সাধু। আমরা সামনে গিয়ে দাঁড়াতে আদিনাথ ব্রহ্মচারী ফেলুদাকে দেখে জিজ্ঞাসা করলো, তা গিরগিটি না টিকটিকি? লালমোহনবাবু কিছু বলতে যাচ্ছিলেন, দেখলাম ফেলুদা লালমোহনবাবুর হাত চেপে ধরল। তারপর ফেলুদা বলল, গিরগিটিও নয় আর টিকটিকিও নয়, সাধারণ ভক্ত মাত্র। ভক্ত? তাহলে মা তারার মন্দিরে যাও। এখানে কি করতে এসেছো? হ্যাঁ, এখানে কি করতে এসেছো? দেখুন, আমার পরিচয় যে আপনার জানা সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, তাই ভনিতা না করেই বলছি। এরপর
ফেলুদা হাতের ঘড়িটা সামান্য ঠিক করে বলল, হনুমান মন্দিরের সোনার মূর্তি চুরির বিষয়ে নিশ্চয়ই জানেন। হ্যাঁ, শুনেছি বইকে। সেই বিষয়ে আমি কোনো সাহায্য তোমাদের করতে পারবো না। বেশ, তবে আপনাকে তো বিরক্ত করা কোনো মানেই হয় না। দুঃখিত, তাহলে আসি। এই বলে ফেলুদা যখন ফিরতে যাবে তখন আদিনাথ কথা বলে উঠলেন। তবে এটা কোনো কথা না হুমকি সেটা বোঝা গেল না। মৃত্যুর মশাই, পুকুরের পাঁক যত ঘাঁটবেন জল ততই খোলা হবে, আর আপনার জীবন হানিও তত তাড়াতাড়ি হবে। তাই দূরে থাকুন এসব থেকে। ঘুরতে এসেছেন, ঘুরবেন, খাবেন দাবেন, মজা করবেন, মা তারার নাম করবেন, তারপর চলে যাবেন। তাই বলছি, দূরে থাকুন, দূরে, অনেক দূরে, বুঝলেন? শেষের শব্দটা যে হুমকি সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু অবাক হলাম ফেলুদা ওনার কথার উত্তর না দিয়েই ফিরতে লাগলো। ব্যাপারটা যে বেশ ঘনীভূত হয়ে গেছে সেই বিষয়ে এখন আমার এবং লালমোহন বাবুর কারোরই সন্দেহ নেই। শ্মশান থেকে যখন বেরোলাম তখন অন্ধকার হয়ে গেছে। ঘড়ির কাঁটায় তখন 6:45। ফেলুদা একটা সিগারেট ধরালো। আমাদের মৌনতা কাটলো লালমোহন বাবুর প্রশ্ন থেকে, মানে আচ্ছা মশাই, ওই আদিনাথ আপনার পরিচয় জানলো কিভাবে? লালমোহন বাবু এটাও বুঝতে পারলেন না? হয়তো পান্ডার সাথে, না হয় পুলিশের সাথে ওনার যোগ আছে। বুঝলাম, তাহলে মশাই ওই আদিনাথকে একটু কাল্টিভেট করতে হচ্ছে। এরপর ওখানে কোনো কথা হয়নি। আমরা হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে রেস্ট নিচ্ছি। ফেলুদা হঠাৎ বলল, তা লালমোহন বাবু, একটু রাতের তারাপীঠ দেখবেন নাকি? কাছেই সুন্দর ধান খেতে জমি আছে, যাবেন? আর তাছাড়া আমার মাথায় একটু ঠান্ডা হাওয়াও লাগাতে হবে, না হলে কেসটা কিছুই বুঝতে পারছি না। আপনি বলবেন আর আমরা যাব না, সেটা কখনো হতে পারে কি? কি ভাই, কি বলো ভায়া তপিস? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। মশাই, মানে এমন পরিবেশ কলকাতায় পাওয়া কিন্তু মুশকিল, কি বলেন? বললেন লালমোহন বাবু। তা যা বলেছেন। শহরের ব্যস্ত পরিবেশ থেকে মাঝে মাঝে নীরবতায় নির্জন পরিবেশে এলে মন্দ লাগে না। এই দিকটায় তেমন লোক চলাচল নেই। মাঝে মধ্যে আটলা যাওয়ার কিছু মানুষ ছাড়া আর কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, খালি মাঠ আর মাঠ। ভাইয়া, তপিস, মানে অন্ধকার আর এই ঝিঁঝি পোকার শব্দে বেশ রোমাঞ্চিত লাগছে, কি বলো? বললেন লালমোহন বাবু। আমি ফেলুদাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ফেলুদা, আদিনাথকে দেখে তোমার কেমন লাগলো? ফেলুদা হাঁটতে হাঁটতে বলল, ভালোই তো লাগলো, তবে চুরি করেছে কিনা সেটা বলা মুশকিল। আর একেবারে যে ক্রাইম লিস্ট থেকে বাদও দিয়ে দিচ্ছি তাও কিন্তু নয়। কিন্তু ওনার যে হুমকি, সেটাই তো ভাবাচ্ছে রে তোপসে। ফেলুদা কথা শেষ করতে না করতেই আচমকা একজন লোক ফেলুদাকে জোরে ঠেলে সামনের অন্ধকার রাস্তার দিকে চলে গেল। তাকে আমি ধরবার চেষ্টা করেও ধরতে পারলাম না। ইতিমধ্যে ফেলুদা রাস্তার দিয়ে গড়িয়ে চাষের জমির ওপর হুমড়ি খেয়ে পড়েছে। লালমোহনবাবু ফেলুদাকে টেনে তোলার চেষ্টা করছেন। আমার আর জটায়ুর যৌথ প্রচেষ্টায় অবশেষে ফেলুদাকে তোলা হলেও দেখা গেল তার হাতটা একটু ছড়ে গেছে। কিন্তু ফেলুদার হাতে ওটা কি? একটা সাদা কাগজ ফেলুদার হাতে মোড়া।
নিজেকে সামনে নিয়ে ফেলুদা বলল, চলুন হোটেলে ফেরা যাক। আমি আর লালমোহন বাবু বিছানায় বসে ফেলুদার দিকে তাকিয়ে আছি। ফেলুদা জানলা দিয়ে সিগারেটের ধোঁয়া টানতে টানতে হঠাৎ বলে উঠল, বুঝলি তোপসে, তন্ত্র পেটে আর শুধু ঘুরে বেড়ানো গেল না। কেন? কাগজটা কি ছিল ফেলুদা? তারপর কাগজটা আমার হাতে দিয়ে ফেলুদা চেয়ারে বসে মাথায় হাত দিল। কাগজে লেখা, সাবধান নইলে বিপদে পড়বেন। কাপা কাপা গলায় জটায়ু বললেন, মানে মশাই, একে তো হুমকি মশাই। আবার রক্ষা কবচ হতে পারে লালমোহন বাবু। ফেলুদা আমাদের চমক দিয়ে বলে উঠল, মানে মশাই? মানে? মানে কেউ বা কারা নহায় চাইছে না আমরা এই তদন্ত করি, নচেত আমাদের শুভাকাঙ্ক্ষী। ইতিমধ্যে দরজায় টোকা পড়ল। আমি গিয়ে দরজা খুলতে দেখি হোটেল ম্যানেজার এসেছেন। ফেলুদা তাকে দেখে ভেতরে আসতে বলল, না না মিস্টার মিত্তের, এখন আর ভেতরে যাব না। আপনার নামে একটা খাম আমায় একজন এসে দিয়ে যায়, তা আপনারা ছিলেন না, তাই আমাকেই দিয়ে যায়। তবে মানে বলে গেছে খুব জরুরি চিঠি। তাই দেখি। এই বলে ফেলুদা চিঠি নিয়ে দেখতে লাগলো। ম্যানেজার বিদায় জানিয়ে চলে গেলেন। চিঠিটা পড়ে ফেলুদা আমায় দিল। তাতে একটা ঠিকানা লেখা, কাল যাবার কথাও বলা আছে, আবার লেখাও আছে খুব জরুরি। এছাড়া আর কিছু লেখা নেই। মানে মশাই, এই ব্যাপারটা কি? উৎসুকভাবে বললেন লালমোহন বাবু। আপনার মতো বলতে গেলে হাইলি সাসপিশিয়াস। পরদিন সকাল 10টায় আমরা তিনজন হোটেল থেকে বেরিয়ে গাড়ি ভাড়া নিয়ে রওনা দিলাম উক্ত ঠিকানার উদ্দেশ্যে। সকাল থেকেই লালমোহন বাবুর মুখটা প্রশ্নবোধকের মতন হয়ে গেছে, অর্থাৎ বিশাল বড় জিজ্ঞাসা চিহ্ন। কারণ আজ আমরা কোথায় যাচ্ছি সেটা উনি কেন আমরাও জানি না। আর তার উপর ফেলুদারকে মূর্তির সাথে কাগজে লেখা ঠিকানার কোনো সম্পর্ক আছে কিনা তা জিজ্ঞাসা করেও কোনো উত্তর না পাওয়ায় ভদ্রলোক একেবারে খাপ্পা হয়ে গেছেন। তবে প্রশ্নটা যে আমার মাথায় আসেনি তা কিন্তু নয়। এখন ফেলুদাকে প্রশ্ন করেও যে কোনো উত্তর পাওয়া যাবে না সেটা আমিও জানি। তাই উক্ত ঠিকানা গেলেই সব জানা যাবে, এই ভরসা রেখেই চুপ করে গেলাম। কাগজে উল্লেখ করা বাড়িটার সামনে যখন এলাম তখন ঘড়িতে বাজে 11টা 10 মিনিট। গাড়িটা গাড়ি বারান্দাতে যখন থামলো তখন ভেতর থেকে দুজন পালোয়ান মার্কা সন্ডা দুটি লোক আমাদের প্রায় ঠেলে একটা অন্ধকার ঘরে ঢুকিয়ে দিল। তারপর সার্চ করতে লাগলো। ফেলুদার পকেট থেকে কোল্ট রাইফেলটা বার করে নিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ফেলুদার কোনো হেলদোল নেই। লালমোহন বাবুকেও সার্চ করার সময় বারবার হেসে উঠছিলেন। ফেলুদা কেন কোনো প্রতিবাদ করল না সেটাই বাড়ি খটকা লাগছে। খালি দেখলাম সে বাঁ হাত দিয়ে লালমোহন বাবুর ডান হাতটা চেপে ধরেছে। সার্চ করা হয়ে গেলে পালোয়ানগুলো আমাদের সেই ঘরে রেখে চলে গেল। আমরা অবাক হয়ে অপেক্ষা করতে লাগলাম। যেখানে দাঁড়াম সেখানেই আমার কারম। মানে মগনলাল মশাই, বললেন জটায়ু। এবার ঘরের আলো জ্বলে উঠল। এনাকে যে এখানে দেখব সেটা আশা আমরা করিনি। ফেলুদাকে দেখলাম চোখের পলক না ফেলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে। লালমোহন বাবু ফেলুদার হাত চেপে ধরে লুকিয়ে দাঁড়িয়ে আছে ওর পেছনের দিকে। আর আমি একেবারে যাকে বলে হতবাক।
কি আঙ্কেল, ভয় পাচ্ছেন নাকি? না মানে মানে হ্যাঁ মানে না আর কি। মিস্টার মিত্তার, আসেন আসেন, গরিব খানায় আপনাকে স্বাগত জানাই। তাই তো ভাবি আমাদের পুরাতন বন্ধুটি এতদিন কোথায় ছিল। ফেলুদা বলে উঠল। ওর নার্ভ যে এতটা স্ট্রং সেটা আমরা আগেই জেনেছি। আমরা তিনজন একটা সোফায় ভাগাভাগি করে বসলাম। আরে কে আছিস রে? সাহেবদের ব্যাগগুলো নিয়ে যা। তা আমাদের এখানে ডাকলেন কেন মোগললালজি? ফেলুদা বলল। আরে দাঁড়ান দাঁড়ান মিস্টার মিত্তার, আগে ঠান্ডা কিছু খান, কিছু ভালোবাসার কথা বলি, তারপর কিছু হবে। না, আমাদের আসলে একটু তাড়া আছে। ইতিমধ্যে একজন এসে আমার স্লিং ব্যাগ আর লালমোহন বাবুর কাঁধের ব্যাগটা নিয়ে যায়। লালমোহন বাবু প্রথমে দিতে রাজি হননি, পরে ফেলুদা বলতে দিয়ে দেন। কোনো ভয় নেই আঙ্কাল, যাবার সময় আপনার মাল আপনি পেয়ে যাবেন, একটু কোঅপারেট করুন। আপনার বই আমার ছেলে খুব পছন্দ করে, তা আমাকে নিয়েও কিছু লেখেন কি আঙ্কাল? লিখবেন তো? হ্যাঁ মানে একটু চেষ্টা করব। বিনয়ের হাসি হেসে বললেন লালমোহন বাবু। আমাদের তাড়া আছে মোগললালজি, তাই আমাদের ডাকার কারণটা যদি একটু তাড়াতাড়ি বলেন। ফেলুদা লালমোহন বাবু কথা থামিয়ে বলে উঠল। বেশ শোনেন, একটা হনুমান মূর্তি চুরি হয়েছে, জানেন তো? হ্যাঁ শুনেছি। বাহ, ভেরি গুড। ওটা আমাকে খুঁজে দিতে হবে ফেলু বাবু। মজা করছেন নাকি? ফেলুদা সিধে হয়ে বসে বলল। দেখেন, ওটার ভ্যালু মন্দিরের লোকের দিতে পারবে না, আর আমার ভক্তির কথা তো আপনি জানেন। হ্যাঁ, আর ওটা আমাকে এনে দিলে আপনি কমিশন বি পাবেন, আপনি মজা বি করতে পারবেন। বেশ, কত দিতে পারবেন শুনি। 10%, जो भी দাম হবে তার 10% আপনি পেয়ে যাবেন। বেশ, চেষ্টা করব। আমি আর লালমোহন বাবু একেবারে অবাক। ফেলুদা মূর্তিটা বেচতে রাজি হয়ে গেল, আমি তো ভাবতেই পারছি না। তাহলে ডিলটা ফাইনাল করি মিস্টার মিটার। মগনলাল হাত বাড়িয়ে বললেন। ফেলুদা করমর্দন করে বললেন, হ্যাঁ মোগললালজি, ফাইনাল। বেশ, আপনারা তাহলে আসতে পারেন, তবে একটা কথা মনে রাখবেন ফেলু বাবু, মালটা আমার চাই। এরপর মগনলালের পোষা গুন্ডারা আমাদের বামান বিদায় দিল। পথে আস্তে আস্তে লালমোহন বাবু বেশ বিরক্তিস্বরে ফেলুদাকে বললেন, মানে মশাই একটা মানে এটা আপনার কাছ থেকে আশা করিনি। কি আশা করেননি? এই যে মানে দিলের ব্যাপারটা। ও, ওটা লালমোহন বাবু, অনেক ভেবে দেখলাম, আমারও বয়স হচ্ছে আর বুদ্ধির ধারটাও কমে যাচ্ছে, তাই এই সিদ্ধান্ত। কিন্তু ফেলুদা, আমি বলতে গিয়েও থামিয়ে দিয়ে ফেলুদা বলল, ব্যাস, আর কোন কিন্তু নয়, এখন হোটেলে গিয়ে খাওয়া, তারপর একটা লম্বা ঘুম। বিকালে ফেলুদা আমাকে আর লালমোহন বাবুকে তারাপীঠটাকে ধরে দেখাতে বলল। ও নাকি কেসটা নিয়ে একটু ভাববে। তাই আমি আর লালমোহন বাবু তারাপীঠ ঘুরতে বেরোলাম। আসলে এই কেসটা নিয়ে আমার আর কোনো সেরকম উৎসাহ রইল না। ফেলুদা কেন যে এমন করলো কে জানে। ভাই এই তবে মানে তোমার দাদার এই মতিভ্রম হলো কেন ভাই?
রাস্তায় যেতে যেতে প্রশ্ন করলেন লালমোহনবাবু। আসলে ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না লালমোহনবাবু, ফেলুদাকে খুব অচেনা লাগছে। হ্যাঁ ভায়া, মানে মনটা খুব একটু ভারী হয়ে গেছে। যাক, আর ভারী করে লাভ নেই, চলুন একটা জিনিস খাওয়াই আমরা। কি ভায়া? আসুন না। মিষ্টির দোকানে ল্যাংচার সাইজ দেখে লালমোহনবাবুর চোখ তো কপালে। তিনি বললেন, মানে মানে এটা কি ভায়া? এটা তো হরেন্দাস ব্যাপার। ল্যাংচা, ল্যাংচা, তারাপীঠের বিখ্যাত ল্যাংচা, বুঝলেন? ল্যাংচা না শিলনোড়া নোড়া ভাই তপেশ? ল্যাংচার পাত্রে মুখ বাড়িয়ে বললেন লালমোহনবাবু। ওসব ছাড়ুন, খাবেন কিনা বলুন। তা তো খেতে হচ্ছে ভাই, কিন্তু মুশকিল হলো আমার ব্যাগটা হোটেলের রুমেই রয়ে গেছে, তাই নো ক্যাশ। অত ভাবার কিছু নেই, আমি আমি- আমি খাওয়াবো। বেশ, তাহলে কোনো চিন্তা নেই। আমার খাওয়া শেষ হতে দোকানের সামনে এসে দাঁড়ালাম। লালমোহনবাবু ল্যাংচা শেষ করে প্যাঁড়াতে সবে কামড় বসিয়েছেন, অমনি আমার চোখে একজনকে পড়ল। তাকে দেখতে বেশ খানিকটা ফেলুদার মতো। আমি লালমোহনবাবুকে প্যাঁড়া শেষ করতে না দিয়ে দোকানে টাকা মিটিয়ে ভদ্রলোককে পিছু করলাম। লালমোহনবাবু চুপি চুপি আমাকে বললেন, মানে ভায়া, ইনি কি আদৌ ফেলুবাবু? মানে কেমন যেন লাগছে একটু। লাগালাগির কিচ্ছু নেই লালমোহনবাবু, চুপচাপ ফলো করতে থাকুন আর দেখতে থাকুন কোথায় যাচ্ছেন ভদ্রলোক। আমি আস্তে আস্তে বললাম লালমোহনবাবুকে। এইভাবে মা তারার মন্দিরের সিংহদুয়ার পেরিয়ে ডান দিকে বামদেবের ঘাটে রাস্তা ধরলেন লোকটি। এইভাবে চলতে চলতে ভিড়ের মধ্যে আমরা যে কখন তাকে হারিয়ে ফেললাম লক্ষ্যই করিনি। রাস্তায় মানুষের ভিড়ে কোথায় যে তিনি মিশে গেলেন কে জানে। অগত্যা আমি আর লালমোহনবাবু সেই রাস্তা ধরেই এগিয়ে গেলাম শঙ্কর খ্যাপা বাবার আশ্রমের দিকে। লালমোহনবাবু সেখানে যাওয়ার কথা আমাদের বহুবার বলেছেন। আমি আর লালমোহনবাবু যখন হোটেলে ফিরলাম তখন আমরা আকাশ থেকে পড়লাম। দেখি ফেলুদা খাটের ওপর বহাল তবিয়তে শুয়ে আছে, অর্থাৎ আমাদের দেখা সেই লোকটা ফেলুদা নয়। মশাই, আমরা তো আজ খুব বোকা বনে গেলাম মশাই। আমার কিছু বলার আগে লালমোহনবাবু ফেলুদাকে বললেন। কেন, কি হলো? ফেলুদা পাশ ফিরে শুয়ে বলল, আমরা মন্দিরের সামনে হুবাহু এই মানে তোমার মতন দেখতে একজনকে দেখলাম। আমরা তো ভাবলাম তুমি কোথাও যাচ্ছ হয়তো, কিন্তু পিছুও করলাম, কিন্তু এখন দেখছি আমাদের সব কিছুই ভুল। আমি লালমোহনবাবুকে থামিয়ে বললাম, বুঝলাম। এই সাবধান! ফেলুদা হঠাৎ চিৎকার করে লালমোহনবাবুকে বলল। ফেলুদা এক লাফে বিছানা ছেড়ে কাঁচের গ্লাস নিয়ে একটা বিছেকে চেপে ধরল। মানে কোথা থেকে এলো মশাই? লালমোহনবাবু অবাক হয়ে ভয়ে আর্তনাদ করে উঠলেন। আমি বললাম, এখনো বুঝলেন না? আমাদের নতুন বন্ধু পুরাতন রসিকতা করতে ছাড়েননি। এটা কি ধরনের রসিকতা মশাই? লালমোহনবাবু বুকে হাত দিয়ে পড়লেন। দূর, কি যে বলেন! হয়তো ব্যাগে এমনি ঢুকে গেছে। মগলবাবু এরকম কাজ করতে পারেন না। এরপর আমার দিকে তাকিয়ে ফেলুদা বলল, এটা যে ওনার কাজ, তা তোর কাছে কোনো প্রমাণ আছে? এই ধরনের কথা এক্ষুনি বন্ধ হোক। আমি অবাক হয়ে বললাম, এ কি বলছো ফেলুদা? এই তুমি নাকি বেনারসে বলেছিলে না হয় এর প্রতিশোধ নেব, না হয় গোয়েন্দাগিরি ছেড়ে দেব। এখন কি হলো? দেখ, একটা ভালো মানুষের বিরুদ্ধে প্রমাণ ছাড়া কিছু বলা যায় না রে তপসে। আচ্ছা বেশ বেশ, ছাড়ুন। কাল একবার ওই এক চক্রধাম মানে ওই বীরচন্দ্রপুরে একটু ঘুরে এলে হয় না মশাই? আমাদের থামিয়ে বললেন লালমোহনবাবু। গেলে তো ভালোই হয়, কিন্তু ফেলুদা বলল। কিন্তু আবার কি মশাই?
কাল আমার একটা কাজ আছে। বেশ, আপনারা বরঞ্চ ঘুরে আসুন, আমি কাজটা ততক্ষণে মিটিয়ে ফেলি। আমি আর কিছু বললাম না। আর তাছাড়া এখন ফেলুদার যা অবস্থা, তাতে বেশি কিছু বলেও যে কিছু কাজ হবে সেটা মনে হয় না। তাই নীরবতাই শ্রেয়। পরদিন সকাল 10টায় আমি আর লালমোহন বাবু বেরিয়ে পড়লাম বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে। সেখানে কৃষ্ণ মন্দির, ইস্কন মন্দির, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, জলের অর্ধেক ভাসমান মন্দির দেখে যখন হোটেলে ফিরলাম তখন ঘড়িতে 2টো বেজে গেছে। হোটেলে আসতে ম্যানেজার বললেন ফেলুদা একটা বিশেষ কাজে নাকি একটু বেরিয়েছেন, ফিরতে দেরি হবে। এটা নাকি ফেলুদা আমাদের জানিয়ে দেওয়ার জন্য বলেছেন। ভারী আশ্চর্য ব্যাপার ভাইয়া, মানে ফেলুবাবু আমাদের ছেড়েই ইনভেস্টিগেশন করে নিচ্ছেন। হাইলি সাসপিশাস। লালমোহন বাবু হোঁট উল্টিয়ে আমাকে বললেন। সত্যি অবাক ব্যাপার। যাকগে, ফেলুদা এলেই সব বোঝা যাবে। আমরা লাঞ্চ শেষ করে যখন উঠলাম তখন দেখি ফেলুদা হোটেলে ফিরল। আমাদের কাছে এসে বলল, আপনাদের লাঞ্চ তো কমপ্লিট দেখছি, তা কেমন ঘুরলেন? লালমোহন বাবু বললেন, মানে মশাই আমরা তো ঘুরলাম ভালোই, কিন্তু আপনি গেলে আর একটু ভালো হতো। কি আর করা যাবে বলুন লালমোহন বাবু, পরে হবে কোনো দিন একদিন। না মশাই, এই কিছু কিনারা করতে পারলেন নাকি? রুমে এসে ফেলুদাকে প্রশ্ন করলেন লালমোহন বাবু। এই দেখুন। এই বলে ফেলুদা তার পকেট থেকে একটা চকচকে সোনার হনুমান মূর্তি বার করল। এই তো মানে দুরন্ত ব্যাপার মশাই। এই বলে লালমোহন বাবু মূর্তিটা হাতে নিয়ে দেখতে লাগলেন। তারপর আমিও দেখলাম, সত্যি দুরন্ত। তুমি কি সত্যি মগনলালকে দেবে ফেলুদা এটা? আমি বললাম। হ্যাঁ, তেমনই তো কথা আছে। ফেলুদা মূর্তিটা নিজের পকেটের ভেতর ঢুকিয়ে নিয়ে আবার বলল, কাল সকালে 11টায় আমরা আবার যাব মোগলল্যান্ডের বাড়ি। মূর্তিটা দিতে? সেরকমই তো কথা, আগেই তো বললাম। মানে আমাকেও যেতে হবে মশাই? জটাই ও মুখটা পাংশু করে বললেন, আচ্ছা ফেলুদা তুমি এটা পেলে কিভাবে? এখন দেবো না, দেবো কাল মোগলল্যান্ডের কাছ থেকে ফিরে এসে। ফেলুদা বলে বিছানায় শুয়ে পড়ল। পরদিন ঠিক সকাল 11টায় আমরা পৌঁছালাম মগনলালের বাড়ির সামনে। ঠিক আগের দিনের মতোই তার পোষা গুন্ডারা আমাদের ঘরের ভেতর নিয়ে যায়। একই ঘরে, তবে আজ আলো জ্বলছে, জানলা সব বন্ধ। মগনলাল লালমোহন বাবুকে দেখে বললেন, আঙ্কাল সব ভালো আছে তো? লালমোহন বাবু সামান্য হাসি দিয়ে কাজ সারলেন। আমরা সোফায় বসার পর মগনলাল আবার বললেন, ওয়্যার ইজ দি গোল্ডেন হনুমান মিস্টার মিটার? ফেলুদা পকেট থেকে সোনার হনুমানটা বার করে মগনলালের হাতে দিল। লক্ষ্য করলাম মগনলালের তীব্র লোভের তার 2টো চোখ ফেটে বেরোচ্ছে। ফেলুদা বলল, আমি আপনার কথা রেখেছি, এবার আমারটা বুঝিয়ে দিলে ভালো হয় নাকি মোগললালজি? মাগাল্লাল কথার খেলাফ করে না মিস্টার মিটার। এই বলে তার সিন্ধুক থেকে 100 টাকার বান্ডিল বার করে ফেলুদার হাতে দিল। আমি অবাক হয়ে দেখলাম ফেলুদা ওটাকে নিজের ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখছে। আমি হতবাক। আশা করি লালমোহন বাবুরও একই পরিস্থিতি। ফেলুদাকে যে কখনো এই পরিস্থিতিতে দেখব সেটা কখনো আশা করিনি। আচ্ছা তাহলে আসি, আবার দেখা হবে। এই বলে ফেলুদা উঠে দাঁড়ালো। এখন থেকে আমরা দোস্ত আছি ফেলু বাবু, ডেফিনেটলি দেখা হবে। করমর্দ করে বললেন মগনলাল মেঘরাজ। মগনলালের বাড়ি থেকে বেরোতে আমি বললাম, আচ্ছা ফেলুদা, আমি তো ভাবতেই পারছি না যে তুমি মগনলালের কাছ থেকে টাকা নেবে। অত ভেবে কাজ নেই, এখন চল একবার হনুমান মন্দিরটা ঘুরে আসতে হবে। ফেলুদা আমাকে থামিয়ে দিয়ে বলল, আর গিয়ে কি করবেন মশাই? যা করার আপনি তো করিয়েই দিয়েছেন। লালমোহন বাবু বলল, তাও শেষবারের মতন একবার দেখে আসি, কম উপার্জন তো হলো না ওই মন্দিরের আশীর্বাদে।
আমরা একটা অটো ধরে গেলাম মন্দিরে। সেখানে পৌঁছে দেখি ইন্সপেক্টর ভদ্র, নিমাই পান্ডা ও আদিনাথ ব্রহ্মচারী উপস্থিত আছেন। ফেলুদাকে দেখি ইন্সপেক্টর বললেন, আসুন আসুন মিস্টার মিটার, আপনার অপেক্ষায় করছিলাম। ইনারা জানলেন কি করে যে আমরা এখানে আসবো? আমি আর লালমোহন বাবু একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছি। একটু দেরি হয়ে গেল, এই নিন আপনাদের জিনিস। এই বলে ফেলুদা তার ব্যাগ থেকে যেটা বার করলো সেটা দেখেই আমি আর লালমোহন বাবু আকাশ থেকে পড়লাম। সেই সোনার হনুমান মূর্তি এখন ফেলুদার হাতে। এটা কি সম্ভব? লালমোহন বাবু প্রশ্ন করলেন, এ কি করে সম্ভব মশাই? ইচ্ছা থাকলে সব সম্ভব হয় লালমোহন বাবু, তবে তার আগে আপনাদের দুজনের কাছে ক্ষমা চেয়ে নিলাম আপনাদের অন্ধকারে রাখার জন্য। ফেলুদা করজোড়ে বলল, আসলে আমি এই বিষয়ে আপনাদের কিছু বলিনি, তার কারণ আপনাদের ক্ষতি হোক সেটা আমি চাই না। কি ধরনের ক্ষতি মশাই? আসলে মগনলালের সাকরেতরা আমাদের সবসময় চোখে চোখে রেখেছিল, তাই তাদের নজর ঘোরাতেই এই মিথ্যের আশ্রয় নেওয়া। আপনারা আলাদা আলাদা ঘুরতে লাগলেন আর আমি ছদ্মবেশে নিজের ইনভেস্টিগেশন চালিয়ে গেলাম। কিন্তু ফেলুবাবু, এই টাকা নেবার ব্যাপারটা? আসলে আমি ইন্সপেক্টর ভদ্রর কাছ থেকে জানতে পারি নিমাই পান্ডার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তাই আমি ওনার বিষয়ে খোঁজ করতে থাকি। বলা তো যায় না, উনি হয়তো চুরি করেছেন। আর সেখান থেকেই আমি জানতে পারি ওনার মেয়ের বিবাহ, তাই ওনার বেশ কিছু অর্থের দরকার। তাই নিমাই বাবুর সঙ্গে আমি সাক্ষাৎ করি। ভদ্রলোক সবকিছু খুলে বলেন, আর বলেন মূর্তি চুরি যাওয়ার কিছুদিন আগে মগনলাল এখানে মূর্তিটা কিনতে আসেন, কিন্তু নিমাইবাবু মূর্তিটা বিক্রি করতে রাজি হননি, আর তার ফলেই ঘটে যায় আসলে নিমাই আমার ছোটবেলার বন্ধু, তাই এই বিপদ থেকে ওকে বাঁচাতে আমি ওকে বলি একটা নকল মূর্তি বানিয়ে রেখে দাও ওই সিন্ধুকে, আর আসলটা নিজের কাছেই রাখো। আর নিমাইবাবুও তাই করলেন, কিন্তু আসল মূর্তিটার দায়িত্ব দেন আপনাকে, তাই তো আদিনাথ বাবু? ও আসলে ভয় পাচ্ছিল যদি মগনলাল মূর্তিটা ওর থেকে নিয়ে যায়। আর তাছাড়া শ্মশানে আপনার কাছে মূর্তি থাকলে কেউ সন্দেহ করতো না। একদম একদম ঠিক বলেছেন মিত্তির মশাই। তাহলে মূর্তিটা তোমার কাছে এলো কি করে ফেলুদা? আমি প্রশ্ন করলাম ফেলুদাকে। সেদিন মিষ্টির দোকানের সামনে তুই আমায় ঠিকই দেখেছিলি রে তোপসে। আসলে আমি সেদিন ঠিক করি একবার আদিনাথ বাবুর সঙ্গে দেখা করা দরকার, তারপরেই ছদ্মবেশ ধারণ করি, বেরিয়ে পড়ি। যখন দেখি তোরা ফলো করছিস আমাকে, আর তোদের পেছনে মগনলালের সাকরেত জুটে পড়েছে, তখন আমি ভিড়ের মধ্যে গা ঢাকা দিই। তারপর তোদের চোখের আড়ালে চলে যাই আদিনাথের কাছে, আর সেখানে গিয়ে সব জানতে পারি। ফেলুদা এবার ইন্সপেক্টরকে আসল মুদ্রাটা ফেরত দিল। এটা আপনার মেয়ের বিয়ের কাজে লাগবে নিমাইবাবু। এই বলে ফেলুদা তার ব্যাগে রাখা 100 টাকা বান্ডিল বার করে তুলে দিল নিমাই পান্ডার হাতে। এতে আপনার কোনো আপত্তি নেই তো? না না, একেবারেই না। মগনলালের মতন পাষণ্ড লোকের টাকা যদি ভালো কাজে লাগে, তার চার কি ভালো হতে পারে মিস্টার মিটার, বললেন ইন্সপেক্টর ভদ্র। সবার কাছে বিদায় জানিয়ে আমরা তিনজন তারামা সরণি দিয়ে হাঁটতে শুরু করলাম। আমি একটা কথা ফেলুদাকে না জিজ্ঞাসা করে পারলাম না। আচ্ছা ফেলুদা,
ওই নকল মূর্তিটা চুরি করলো কে? সাবাস তোপসে, আমি ভাবছিলাম তুই এই ব্যাপারটা ধরলি না কেন। বেশ, তাহলে শোন, মূর্তিটা চুরি করে আদিনাথ। হ্যাঁ, মানে সে কি মশাই, এই যে অবাক ব্যাপার, তা এরকম করলেন কেন? লালমোহন বাবু অবাক হয়ে প্রশ্ন করলেন। মূর্তিটা চুরি হলে মোগলারের আর কিছু করার থাকবে না, আর মন্দিরে পুলিশ এলে নিমাই বাবুর প্রাণের ভয়ও থাকবে না। তাই আদিনাথ এই বুদ্ধি লাগায়। আচ্ছা মশাই, এই একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। লালমোহন বাবু হাঁটা থামিয়ে ফেলুদাকে লক্ষ্য করে বললেন, কি? সেদিন রাতে আপনাকে ঠেললো কে মশাই? সেটাই তো রহস্য। আদিনাথের লোক, বুঝলেন? আদিনাথের লোক। কেন মশাই, আপনাকে ঠেলার বা কি ছিল? এখনো বোঝেননি? ফেলু মিত্তির থাকলে সব প্যাঁচ তো আলগা হয়ে যেত, তাই আমাকে সাবধানে চিঠিটা দিয়ে সতর্ক করে দেয়। আর একটা কথা তোপসে, ফেলুদা হাঁটা থামিয়ে আমাকে দেখে বলল, ফেলু মিত্তির অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি, আর করবেও না। তাই তো আমি আজও বলি, না হয় এর বদলা নেব, না হয় গোয়েন্দাগিরি ছেড়ে দেব। তাই গোয়েন্দাগিরি না ছেড়ে বদলা নেওয়াটাই ঠিক করলাম মনে, বুঝলি? আমার বুক ফেলুদার জন্য গর্বে ফুলে উঠল। তা লালমোহন বাবু, আমার সাথে ল্যাংচা খাবেন নাকি? ফেলুদা লালমোহন বাবুর উদ্দেশ্যে বলল, দিস ইজ মাই অনার ফেলু বাবু। এই বলে ভদ্রলোক